আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আজ আমরা কথা বলবো মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। আপনারা জানেন সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন, সেখান থেকে তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। মালয়েশিয়ার সফরকালে সবচেয়ে বেশি যেটি প্রত্যাশিত ছিল সে কাজটি তিনি করেছেন। মালয়েশিয়ার সরকারকে অনুরোধ করেছেন যেন শ্রমবাজারটি খুলে দেওয়া হয় এবং মালয়েশিয়ার সরকার প্রধান আনোয়ার ইব্রাহিম ইতিবাচকভাবেই সাড়া দিয়েছেন। কিন্তু এতে করেই অনিশ্চয়তা আসলে ঠিক কাটছে না। সে বিষয়ে আমাদের আলোচনা। মালয়েশিয়ার শ্রমবাজার আশার চেয়ে অনিশ্চয়তাই বেশি। বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না। বলতে গেলে খুব জটিল সময়গুলোতে প্রবাসী ভাইরা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। প্রতি বছর দেশের বিপুল সংখ্যক তরুণ সমাজ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু সীমিত শিল্পায়ন এবং কর্মসংস্থানের অভাবের কারণে দেশের অভ্যন্তরে সেই অর্থে কোনো কাজ নেই, চাকরি নেই এবং এটা ব্যবস্থা করাও সরকারের জন্য সহজ হচ্ছে না। এই বাস্তবতায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তোলা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নাই এবং এটা জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ার সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি যে আহ্বানটি রেখেছেন সেটি অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী উদ্যোগ। মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে। নির্মাণ, উৎপাদন, কৃষি এবং সেবা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 90-এর দশক থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য যতদিন খোলা ছিল তার চেয়ে বেশি বন্ধ ছিল, ফলে হাজার হাজার কর্মপ্রত্যাশী মানুষ বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্ম পাঠানো 2009 সালে বন্ধ হয়ে যায়। 2015 সালে আবার সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে 16 সালে এটি খুলে যায়, কিন্তু মাত্র 2 বছর পর 2018 সালে সেই প্রক্রিয়া আবার বন্ধ হয়ে যায়। এরপর 2021 সালের ডিসেম্বরে নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে 2022 সালে আগস্টে কর্মী পাঠানো শুরু হয়, কিন্তু 2024 সালের মে মাসে আবারও তা বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমবাজারটি বাংলাদেশি কর্মীদের জন্য কার্যত বন্ধ হয়ে আছে। বর্তমানে বাংলাদেশ সরকার বিদ্যমান সমঝোতা স্মারকের সংশোধনের প্রস্তাব দিয়েছে, কারণ এর মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে। দ্রুত সংশোধন না হলে নতুন করে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। ফলে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও দীর্ঘ সময়ের জন্য ঝুলে যাবে। তাই উভয় দেশের উচিত দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শ্রমবাজারটিকে টিকিয়ে রাখা। প্রশ্ন হলো, কেন শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই বারবার এই সমস্যার সৃষ্টি হয়? মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেয়। বর্তমানে তারা 14টি দেশকে তালিকাভুক্ত করেছে যেখান থেকে তারা কর্মী নেয়, কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ থাকলেও 13টি দেশের ক্ষেত্রে ঠিকই নিয়োগ কার্যক্রম চালু আছে। এতে স্পষ্ট হয় যে সমস্যাটি শ্রমিকের চাহিদা নয়, বরং নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম এবং স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কোনো একটা দ্বন্দ্বের কারণে বা কর্মকাণ্ডের কারণে এটি বন্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে দুই দেশের জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত কিছু ব্যবসায়ী, দালাল এবং অসাধু সিন্ডিকেট নিয়োগ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। এর ফলে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে, ভুয়া চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রতারণা সংঘটিত হয়ে আসছে। 2022 সালে কর্মী পাঠানোর সময় সরকারিভাবে একজন কর্মীর ব্যয় নির্ধারণ করা হয়েছিল 78,990 টাকা, কিন্তু বিভিন্ন গবেষণা এবং প্রতিবেদনে দেখা গেছে বাস্তবে বাংলাদেশের কোনো কর্মী 5 লাখ টাকার নিচে মালয়েশিয়া যেতে পারেন না। ফলে বিদেশে যাওয়ার আগেই তারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। আরও উদ্বেগের বিষয় হলো, অনেক শ্রমিক এত বিপুল অর্থ ব্যয় করে মালয়েশিয়া যাওয়ার পরে গিয়ে প্রতিশ্রুত কাজ পান না, চাকরি পান না। ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তাদের পাঠানো হয়, ফলে তারা বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করে। কেউ কেউ পুলিশের দ্বারা নিপীড়িত হয়, গ্রেফতার হয়, ডিপোর্টেড হয়। এই অবস্থায় এই ধরনের যে অনিয়ম আছে তাতে তো শুধু সেই শ্রমিক ক্ষতিগ্রস্ত হয় না, আন্তর্জাতিক অঙ্গলে বাংলাদেশেরও কিন্তু বদনাম একটা হয়ে যায়, ভাবমূর্তির সংকট তৈরি হয়। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ বাংলাদেশি শ্রমিকদের সমস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ কাগজপত্র না থাকায় তারা সবসময় গ্রেপ্তার, জরিমানা কিংবা বহিষ্কারের ঝুঁকিতে থাকেন। অনেকেই শ্রমিক অধিকার থেকে বঞ্চিত হন এবং শোষণের শিকার হন, তাই তাদের
বৈধকরণের জন্য একটি মানবিক এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন কারণে আটক বাংলাদেশি যারা আছে তাদের দ্রুত মুক্ত করে দেশে ফিরে আনাটা জরুরি। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য একটি কর্মসংস্থানের ক্ষেত্র নয়, এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখে। ফলে এই শ্রমবাজারকে সুরক্ষিত রাখা এবং সম্প্রসারণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক উদ্যোগ দুই দেশের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে শুধু আলোচনা নয়, এর বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতেই হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্পর্ক সহযোগিতা বাড়াতে হবে। সর্বোপরি মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়া বাংলাদেশের লাখো কর্মপ্রত্যাশী তরুণের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি শ্রম অভিবাসন প্রক্রিয়াকে পরিচালিত করা যায়, তাহলে শুধু বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করবে না, বরং দেশের অর্থনীতিকে একটা নতুন গতি এনে দেবে। সবচেয়ে বড় কথা, আমাদের অনেক তরুণের কাজ নেই, শ্রমবাজারটি খুললে সেই তরুণরা সেখানে যেতে পারবে। তবে সবার আগে যেটা প্রয়োজন, বাজার তো খুলতেই হবে, দুর্নীতি রোধ করে যেন ভারতের একজন শ্রমিক যেতে লেখে 1 লাখ রুপি বা 60,000 রুপি, সেখানে বাংলাদেশের 5 লাখ টাকা লাগছে। এই দুর্নীতি অবশ্যই দূর করতে হবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।